অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমরা যা দেখছি বা যা শুনছি, আসলে এর পিছনে গল্পটা বা সিস্টেমটা একটু অন্যরকম। এমন কিছু বিষয় আছে যেগুলো অনেকেই ঠিক জানেন না, বা জানলেও পুরো বিষয়টা ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারেন না। আর ঠিক এই কারণেই ওই 12 পাতার ফর্মটা ফিল আপ করার সময় বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হচ্ছে। আর আলটিমেটলি গিয়ে প্রায় সবারই একটাই প্রশ্ন মনে আসছে যে আমি টাকাটা পাবো তো, নাকি আমার আবেদনটা বাতিল হয়ে যাবে। আমি আপনাকে এই পুরো বিষয়টা খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো, ফলে আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন, আর আপনার বিভিন্ন ডাউট বা কনফিউশন সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। আসলে প্রবলেমটা হচ্ছে যে আমরা এই পুরো বিষয়টাকে শুধুমাত্র 3,000 টাকা পাওয়া বা না পাওয়ার দিক থেকে দেখছি, কিন্তু কোনো একটা স্কিমের পিছনে সিস্টেম কিভাবে চলে, সরকার এটাকে ঠিক কিভাবে ভাবে, সেটা আমি আপনাকে বোঝাতে চাই। একদম গোড়া থেকে বলি। 2021 সালে লক্ষ্মীর ভান্ডার স্কিমটা চালু হয়, যার দরুন পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 1,000 আর 1,200 টাকা করে দেওয়া হতো। এইবার কোনো একটা সরকার যখন কাউকে কোনো টাকা পয়সা দেয় বা কোনো একটা স্কিম চালায়, তখন সেই স্কিমের পেছনে একটা উদ্দেশ্য থাকে। বাইরে আমরা যাই বলি না কেন, আসল উদ্দেশ্য বা কাজটা হয় কাগজে কলমে। তো ঠিক সেই হিসাবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য একটা মেইন উদ্দেশ্য ছিল মেইন দুটো। একটা হলো উমেন এম্পাওয়ারমেন্ট, আর ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ইমপ্রুভমেন্ট। এখানে উমেন এম্পাওয়ারমেন্ট কথার অর্থ হলো যে মহিলা সশক্তিকরণ, অর্থাৎ কোনো একজন মহিলা যে কাজ করবে সেই কাজ করার পেছনে সিদ্ধান্ত নেওয়ার তার পূর্ণ স্বাধীনতা থাকবে, এটাকেই বলা হয় ওমেন এম্পাওয়ারমেন্ট। আর ফাইন্যান্সিয়াল কন্ডিশনে ইমপ্রুভমেন্ট করা মানে হলো যে মহিলাদের আর্থিক অবস্থার উন্নতি করা। এবার সরকারের বিভিন্ন রকম কাজের ভেতর একটা দায়িত্ব হলো যে মহিলারা যাতে স্বাধীনভাবে ওই রাজ্যে বসবাস করতে পারে এবং তাদের আর্থিক অবস্থার যাতে উন্নতি হয়। এখন কোনো একজন মহিলা স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেবে এবং তার আর্থিক অবস্থার উন্নতি হবে, এটা এনশিওর করা প্রত্যেকটা রাজ্যের একটা দায়িত্ব বা কর্তব্য। এখন এই দুটো কন্ডিশন এনশিওর করার জন্য রাজ্য যে কোনো রকমের ব্যবস্থা বা পদক্ষেপ নিতে পারে। আর সেই হিসাবেই পশ্চিমবঙ্গ সরকার ভেবেছিল যে মহিলাদের অ্যাকাউন্টে যদি একটা অ্যামাউন্ট দেওয়া যায়, সেক্ষেত্রে তারা আর্থিক দিক থেকে একটু উন্নত হবে, আর আর্থিক দিক থেকে উন্নতি হলে তারা তাদের সিদ্ধান্ত নিজেদের মতন করে নিতে পারবে। ফলে আমার এই দুটো কন্ডিশনে স্যাটিসফাই হয়ে যাবে। আর এই জন্যই ওই লক্ষ্মীর ভান্ডার স্কিমটা এসেছিল। এইবার রাজ্যে এরকম না যে সমস্ত মহিলাই আর্থিকভাবে পিছিয়ে বা তাদের সিদ্ধান্ত নিতে তারা পারেন না। যারা সরকারি বা বিভিন্ন বেসরকারি জায়গাতে কাজকর্ম করেন, তারা তো একটা নির্দিষ্ট পরিমাণ বেতন পান, ফলে তারা যে আর্থিক দিক থেকে পিছিয়ে এটা কিন্তু বলা ভুল। হ্যাঁ, তাদের পারিবারিক অবস্থা খারাপ হতেই পারে, সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু নির্দিষ্ট ওই মহিলা কিন্তু নিজে এম্পাওয়ার্ড, এবং তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি নিজের দিক থেকে বলি তাহলে যথেষ্ট ভালো। তাহলে এই বাছাই কাটাই কিভাবে হবে যে আমার রাজ্যে এতজন মহিলা আছে, এদের ভেতর কার কার অর্থনৈতিক অবস্থা খারাপ বা সামাজিক দিক থেকে পিছিয়ে, এটা আমি নির্ধারণ করব কিভাবে? এর জন্য সরকার আরো 3টে কন্ডিশন আনে। কি কি কন্ডিশন? সরকার বলে যে যে মহিলা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা অর্থাৎ রেসিডেন্ট, যার বয়স 25 থেকে 60 বছরের ভেতর, আর কোনো একজন মহিলা যিনি কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো ইনস্টিটিউটের ভেতর কাজে জড়িত নেই, এই রকম 3টে কন্ডিশন যদি কোনো মহিলা ফুলফিল করেন, তবে তাকে ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা যেতে পারে। তবে এখানে পরে আরো একটা কন্ডিশন আনা হয়। দেখুন, আমাদের অনেকেরই প্রাইভেট মেডিক্লেম থাকে, অর্থাৎ স্বাস্থ্য বীমা থাকে। আমাদের যদি কোনো শরীর খারাপ হয়, তাহলে ওই মেডিক্লেমের মাধ্যমে আমরা ওই প্রাইভেট কোম্পানি থেকে টাকা চাইতে পারি। এবার দেখুন, যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের কিন্তু ওই রকম মেডিক্লেম করার মতন পরিস্থিতি থাকে না। আর এর জন্য সরকার আরো একটা স্কিম নিয়ে এসেছিল, স্বাস্থ্য সাথী। সরকারের কনসেপ্ট ছিল যে এই স্বাস্থ্য সাথী কার্ডের আন্ডারে যারা আছেন তারা প্রত্যেকেই আর্থিকভাবে দুর্বল না থাকলে তিনি একটি প্রাইভেট মেডিক্লেম করতে পারতেন। তো যাই হোক, এবার এই সরকার কন্ডিশন দিয়েছিল যে এই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে যে সমস্ত মহিলা আছেন এবং তারা যদি এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করেন, তবেই তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য মান্থলি ওই টাকাটা পাবেন। এইটা ছিল আসল নিয়ম। এবার দিন যেতে যেতে আমরা দেখেছি যে অলমোস্ট সমস্ত মহিলাই ওই স্বাস্থ্যসাথীর আন্ডারে চলে এসেছেন, আর প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন। এর ফলে সরকারি বেসরকারি জায়গাতে বিভিন্ন যে সমস্ত মহিলারা ছিলেন তারাও এই সুবিধাটা পাচ্ছিলেন। দেখুন,
যখন কোনো একটা নিয়ম তৈরি হয় তখন সেই নিয়মে কিছু এক্সেপশনও থাকে। ওই নিয়মে কিন্তু আলাদা করে বলাই থাকে যে সরকার চাইলে এই সমস্ত নিয়ম স্ট্রিক্ট বা লুজ করতে পারে। অর্থাৎ এই সমস্ত কন্ডিশন অনুযায়ী সরকার কাকে টাকা পয়সা দেবে কি দেবে না সেটা সরকার ডিসাইড করবে। সরকার তার পলিসি লুজ যদি করে দেয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কন্ডিশন থাকলেও অনেক মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। আর এইভাবেই হয়তো আগের সরকারের ক্ষেত্রে সিস্টেমটা ছিল। তো যাই হোক, এইভাবে গিয়ে শেষমেশ দেখা যায় যে ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টোটাল 2,40,00,000 মতন মহিলা এই সুবিধা পাচ্ছিল। তো যাই হোক, এইভাবে সিস্টেমটা চলছিল। এবার সরকার পাল্টে যায়, সরকার এই লক্ষ্মীর ভান্ডারের জায়গায় এই স্কিমটাই নিয়ে আসে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। এবার এই স্কিমের জন্য যেমন মেইন একটা উদ্দেশ্য ছিল, এই অন্নপূর্ণা ভান্ডারের জন্যও কিন্তু মেইন একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যটাও হলো ওমেন এম্পাওয়ারমেন্ট আর সোশিও ইকোনমিক কন্ডিশনের আপলিফটমেন্ট। মানে কি? মহিলা সশক্তিকরণ, যেটা আগে বললাম, আর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা উন্নত করা। কোনো একটা রাজ্যে যে সমস্ত মহিলা আছে তাদের যাতে সামাজিক বা অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এবং তারা যাতে নিজেদের মতন করে স্বাধীন হয়ে সিদ্ধান্ত নিতে পারে, সেটা এনশিওর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। আর সেই পদক্ষেপ হিসেবে সরকার এই অন্নপূর্ণা ভান্ডার স্কিমটা নিয়ে আসে। এই স্কিমের দরুন বলা হয় যে মহিলাদের প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এবার এই 3,000 টাকা করে কাকে দেওয়া হবে? নিয়ম মতো কোনো একজন মহিলা যিনি সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, তাকেই দেওয়ার কথা। এবার কোনো একজন মহিলা সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে কিনা সেটা ডিসাইড করবে সরকার। আর সেটা ডিসাইড করার জন্য বিভিন্ন রকম নিয়ম বা পলিসিও আনতে পারে। আর সেই পলিসি হিসাবে সরকার 3টে কন্ডিশন দেয়। একটা হলো যে কোনো একজন মহিলা যার বয়স 25 থেকে 60 বছর, তারপর কোনো একজন মহিলা যিনি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো ইনস্টিটিউটে কাজের সাথে জড়িত নেই, আর কোনো একজন মহিলা যিনি ইনকাম ট্যাক্স দেন না। এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করিয়ে কোনো একজন মহিলাকে এই স্কিমের আন্ডারে আনা হবে। এবার এই স্কিমটাতে যদি সবাইকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হতো তাহলে একটা বড় প্রসেস হয়ে যেত। এই জন্য প্রথম যখন ঘোষণা করা হয় তখন বলাই হয় যে এই লক্ষ্মীর ভান্ডারে যারা যারা বেনিফিশিয়ারি ছিল, অর্থাৎ যারা যারা সুবিধা পাচ্ছিল, তারা অটোমেটিক্যালি এই অন্নপূর্ণা ভান্ডারে শিফট হয়ে যাবে বা মাইগ্রেট হয়ে যাবে। আর এর ফলে এই সমস্ত নাম কিন্তু এইখানে চলে আসে। ফলে এই অন্নপূর্ণা ভান্ডারের আন্ডারেও টোটাল কতজন বেনিফিশিয়ারি আসে? 2,40,00,000। তবে এইখানে আরো একটা কন্ডিশন জুড়ে দেওয়া হয়। বলা হয় যে এই যে টোটাল 2,40,00,000 নাম রয়েছে, এর ভেতর থেকে ভেরিফিকেশন হবে। ইনিশিয়াল ভেরিফিকেশনে কিছু নাম বাদ যাবে। কারা? যারা এই যে এসআইআর হলো, এসআইআর এর ফলে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। এবার নাম বাদ যাওয়ার পরেও অনেকে নতুন করে ফর্ম 6 অ্যাপ্লাই করেছেন, অনেকে ট্রিবিউনাল সিএএ তে অ্যাপ্লাই করেছেন। ফলে ওই সমস্ত কন্ডিশনগুলোকে আবারও ইনক্লুড করা হবে। এছাড়া ভেরিফিকেশনের হিসাবে আরো একটা কাজ করা হবে। সেটা হলো এই যে 2,40,00,000 লোকের নাম এখানে আছে, এদের প্রত্যেকের আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস সরকারের কাছে রয়েছে। তো সরকার এর ভেতর থেকে আধার কার্ড আর প্যান কার্ড, এছাড়া ভোটার আইডি কার্ড, এই সবগুলোকে ভেরিফাই করবে। ভোটার কার্ড ভেরিফাই করবে এইটা ভেরিফিকেশনের জন্য, আধার কার্ড ভেরিফাই করবে এই 25 থেকে 60 বছর বয়স কিনা সেটা ভেরিফাই করার জন্য, আর প্যান কার্ড দিয়ে ভেরিফিকেশন করবে যে কোনো একজন মহিলা তিনি কোনো সরকারি কাজের সাথে যুক্ত নাই তো, বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো কাজের সাথে যুক্ত নাই তো। দেখুন, সরকারের কাছে এমন সিস্টেম রয়েছে যে সরকার শুধুমাত্র আপনার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, তাতেই সরকার বুঝে যাবে যে আপনি আগে কখনো কোনো কাজের সাথে যুক্ত ছিলেন কিনা, অর্থাৎ আগে কোন প্রফেশনে ছিলেন, এখন কোন প্রফেশনে রয়েছেন। দেখুন, আপনি যে কোনো জায়গাতে কোনো কাজ করতে যান না কেন, সেখানে যদি আপনার প্যান কার্ড চায় তাহলে ওই অথরিটি থেকে প্যান কার্ডের ডেটাবেসে কিন্তু আপনার ডিটেলসটা উঠেই যায় যে আপনি এই জায়গাতে কাজে এসছেন। ফলে প্যান কার্ডের ওই ডেটাবেসে আপনার নাম্বারটা শুধু পুট করলেই বলে দেবে যে আপনি আগে কোথায় কাজ করেছিলেন, এখন কোথায় কাজ করছেন। আর এই প্যান কার্ডের নাম্বার থেকে সরকার আরো একটা জিনিস বুঝতে পারে যে আপনি
আগে কখনো ইনকাম ট্যাক্স ফাইল করেছেন কিনা বা বর্তমানে ইনকাম ট্যাক্স ফাইল করেন কিনা। ফলে এই প্যান কার্ডের নাম্বার থেকে সরকার ইজিলি ভেরিফাই করে ফেলতে পারবে যে আপনি কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো ইনস্টিটিউটের সাথে কাজে জড়িত আছেন বা আগে ছিলেন। আর সরকার এও বুঝতে পারবে যে আপনি ইনকাম ট্যাক্স দেন নাকি দেন না। এবার দেখুন এইখানে অনেকগুলো ইস্যু আছে। অনেকেই বলেন যে আমি হয়তো একটা ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমার মাইনেও খুব একটা বেশি না, কিন্তু ফর্মালিটির দিক থেকে আমাকে প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, কিন্তু ট্যাক্সের পরিমাণটা জিরোই আসে। আবার অনেকের এইরকম বক্তব্য থাকে যে আমি ছোট একটা ব্যবসা করব, তার জন্য ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলাম, ব্যাংক আমাকে বলেছিল একটা ইনকাম ট্যাক্স ফাইল দিতে হবে, সেই হিসাবে আমি কোনো রকমে একটা ইনকাম ট্যাক্স ফাইল করেছিলাম, আর সেই লোনটা পেয়ে আমি কোনো রকমে আমার দোকানপাট চালাচ্ছি, বিক্রি বাট্টাও খুব একটা হয় না, কিন্তু নর্মালি দোকানটা চলে, তাহলে আমি কি এই প্রকল্পের সুবিধা পাবো, আমি কি টাকা পাবো? এইরকম প্রচুর মানুষের প্রচুর প্রচুর কোয়ারি কিন্তু আছে। দেখুন এইখানে আমি আপনাকে বলে রাখি, একটা স্কিম একটা রাজ্যে চলছে, ওই স্কিমের দরুন আমার মনে হতে পারে যে আমার অবস্থা ভালো না, সেই হিসাবে আমার পাওয়ার কথা, এটা কিন্তু আমি আমার দিক থেকে ভাবছি, যে আমাকে টাকাটা দিচ্ছে তার দিক থেকে কিন্তু আমি ভাবতে চাইছি না। সরকার আমাকে টাকাটা দিচ্ছে, সরকার কিন্তু এখানে আমার মতন করে ভাববে না, সরকার এখানে তার মতন করে ভাববে। আর এখানে সরকার কাগজপত্রের উপর ভিত্তি করে ভাবে। কিভাবে ভাবে? ধরুন কোনো একজন মহিলা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, যেখানে তার বেতন খুবই সামান্য, কিন্তু ফর্মালিটির খাতিরে তাকে প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, কিন্তু রিয়েলিটিতে সে যা মাইনা পায় তা দিয়ে হয়তো তার ফ্যামিলি ঠিকঠাক মতো চলে না। এটা হলো রিয়েলিটি। এখন সরকার যখন আপনার ওই প্যান কার্ডের নাম্বারটা সার্চ করবে তার ডেটাবেসে, তখন সরকার দেখতে পাবে যে এই মহিলা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স ফাইল করে। এই ক্ষেত্রে সরকার কিন্তু খুব সিম্পল একটা কনক্লুশনে আসবে। সরকার দেখবে যে এই ডেটার ফলে আমার এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিনা। সরকার দেখবে যে সে যখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তার মানে তার কাজ করার পিছনে তার নিজের সিদ্ধান্ত রয়েছে এবং সে সেই সিদ্ধান্ত নিজেই নিয়েছে। কারণ সে যখন কোনো একটা কোম্পানিতে জয়েন করে, তখন কিন্তু তার ঢোকার সময় বিভিন্ন ফর্মালিটি পূরণ করতে হয়, সেই ফর্মালিটিতে ছোট্ট করে লেখাই থাকে যে আমি আমার নিজের ইচ্ছায় এই কোম্পানিতে জয়েন করছি। তার মানে কি এই কাজ করার পেছনে আমার ইচ্ছা রয়েছে, আমি আমার ইচ্ছাটাকে ফুলিয়ে এই জায়গায় এসেছি, অর্থাৎ আমি নিজে এম্পাওয়ার্ড। এইবার আরেকটা বিষয় হলো, আমাদের সমাজে নারীদের পিছিয়ে রাখা হতো, নারীদের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে দেওয়া হতো না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে একটা নারী বা একজন মহিলা কোনো এক জায়গায় কাজ করছেন, এর মানে হলো যে সামাজিক দিক থেকে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, তার মানে সোশিয়াল কন্ডিশনের দিক থেকে তিনি কিন্তু আপলিফটমেন্ট হয়েই গেছেন। আর ইকোনমিক কন্ডিশনের কথা আমি যদি বলি, ওই মহিলা নির্দিষ্ট একটা বেতন তো পাচ্ছেন, আর তার পরিবর্তে তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হচ্ছে। ট্যাক্সের পরিমাণ জিরো আসুক না কেন, ধরলাম তার মাইনা হলো বছরে 1,80,000 টাকা, 1,80,000 টাকার ক্ষেত্রে তার ট্যাক্সের পরিমাণ কিন্তু জিরো হয়ে যাবে। আচ্ছা 1,80,000 টাকা যদি বছরে ইনকাম হয়, প্রত্যেক মাসের হিসেবে 15,000, যদি তার ইনকাম 1,20,000 টাকাও হয়, মাসে তার ইনকাম প্রায় 10,000 টাকা। এখন কোন একজন মহিলা যার ইনকাম মাসে 10,000 টাকা, সেই মহিলা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে, এটা কিন্তু সরকার ভাবে না। সরকার এখানে কনসিডার করেই নেয় যে ওই মহিলা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে। তাহলে ওই প্যান কার্ডের ডিটেলস থেকে ওই মহিলা সম্পর্কে সরকার একটা ধারণা পেয়ে গেল যে ওই মহিলা সোশিও ইকোনমিক কন্ডিশনের দিক থেকে অনেকটা উপরে, আর ওই মহিলা নিজে এম্পাওয়ার্ড, ফলে তাকে এই স্কিমের আন্ডারে আনার প্রয়োজন নেই। সরকার কিন্তু আপনার ডেটা নিয়ে এইভাবে ভাবে, আপনার আমার মনের ভেতর কিন্তু সরকার আসবে না যে আমি কিভাবে রয়েছি আপনি কিভাবে রয়েছেন এইগুলো। তো যাই হোক, আপনারা যারা এই বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত ছিলেন বা এখনো যুক্ত আছেন, আপনারা আপনাদের কন্ডিশন অনুযায়ী বুঝে নিন যে আপনারা এই স্কিমের আন্ডারে থাকতে পারবেন কি পারবেন না। তো যাই হোক, এর পরের বিষয়ে আসি। তো এই যে ভেরিফিকেশনটা হলো, এই ভেরিফিকেশনের ফলে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করিয়ে এইখান থেকে নাম কিন্তু শর্ট লিস্টেড হবে, আর এই ভেরিফিকেশনের কাজটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। আচ্ছা, এই ভেরিফিকেশন কারা করছেন? বিভিন্ন ডিস্ট্রিক্টের ভেতরে ডিএম, এসডিএম, এসডিও, বিডিও, এই সমস্ত লেভেলে যারা রয়েছেন তাদের দিক থেকে এই ভেরিফিকেশনটা হচ্ছে। এবার দেখুন, প্রত্যেকটা ডেটা ধরে ধরে ভেরিফাই করতে কিন্তু সময় লাগে, ফলে এই 2,40,00,000 জনের ডেটা ভেরিফাই করতেও কিন্তু সময় লাগবে। এবার ভেরিফাই করতে করতে মোটামুটি 6-7 দিন পর পর যতগুলো ভেরিফিকেশন হলো, সেই হিসাবে কিন্তু সরকার এই 3,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিচ্ছেন। তো সেই হিসাবে একটা ইনফরমেশন রয়েছে যে গত 3 তারিখের আগে পর্যন্ত টোটাল
28 থেকে 30 লক্ষ লোকের ডেটা ভেরিফিকেশন হয়েছিল। আর সেই জন্যই 3 তারিখে টোটাল 28.5 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই 3000 টাকা করে ক্রেডিট হয়েছে। এরপর এই ভেরিফিকেশনটা আরো বিভিন্নভাবে চলছে, মোটামুটি 6-7 দিন মতো হয়তো লাগে এক একটা ভেরিফিকেশনের পুরো ফেজ কমপ্লিট হতে। তো সেই হিসাবে আজকে 9 তারিখ, 9 বা 10 তারিখে হয়তো আবারও একটা স্লটে মোটামুটি 30 থেকে 35 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এরকম টাকা ক্রেডিট হয়ে যেতে পারে। তো এইটা হচ্ছে কিন্তু এই লিস্টের ভেরিফিকেশন। এখানে আমি আপনাকে আরো একটা তথ্য দিই, এই যে আমরা 12 পাতার ফর্ম টর্ম জমা দিচ্ছি না, এই ফর্মের ভেরিফিকেশন কিন্তু আলাদা। এটা একটা আলাদা ভেরিফিকেশন, ফর্ম আমরা যেটা জমা দিচ্ছি তার আবার আলাদা ভেরিফিকেশন। দুটো কিন্তু আলাদা কাজ। এই দুটো কাজকে আমরা একসাথে অনেক সময় গুলিয়ে ফেলছি, আর এই জন্যই আমাদের এত কনফিউশন হচ্ছে। এই ভেরিফিকেশনটা সরকারের কাছে এই যে এতজনের ডেটা রয়েছে, এই ডেটার ভেরিফিকেশন হচ্ছে, আর এই ভেরিফিকেশনের ভিত্তিতেই এই টাকাটা আপাতত দেওয়া হচ্ছে। এবার ইনিশিয়ালি এই ভেরিফিকেশনটা চলছিল, এই ভেরিফিকেশন করতে করতে দেখা যায় যে এরকম প্রচুর নাম আছে যেখানে পুরুষ মানুষরাও এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতেন। এরকম প্রচুর নাম আছে যাদের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা খুবই ভালো, তারাও এই প্রকল্পের সুবিধাটা পাচ্ছিলেন। এবার সরকার এখানে আরো একটা ডিসিশন নেয়। সরকার ভাবে যে এই ভেরিফিকেশন করে আমি এই 3টে কন্ডিশন তো স্যাটিসফাই করে নিতে পারবো, কিন্তু আমার এই স্কিমের আসল উদ্দেশ্য হলো এই দুটো জিনিসকে ফুলফিল করা। আচ্ছা, এই 3টে কন্ডিশন বাদ দিয়েও অন্য কোনো ভাবে কি এইগুলোকে ভেরিফাই করা যায়? সেখানে সরকার একটা কনসেপ্ট নিয়ে আসে যে আমি যদি কোনো একজন মহিলার পারিবারিক অবস্থাটা বুঝে যাই, কোনো একজন মহিলা তার পরিবারের সাথে তার অবস্থা কিরকম, পরিবারে সে যদি তার সিদ্ধান্ত নেওয়ার মতন স্বাধীনতা থাকে, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি ধারণা করে নিতে পারবো যে সমাজে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। ফলে তার ক্ষেত্রে আমার এই ওমেন এম্পাওয়ারমেন্টের কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে। আর এর পাশাপাশি কোনো একটা মহিলার যদি তার পরিবারের ভেতর সামাজিক বা অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তাহলে সমাজের ক্ষেত্রেও তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, এটা কিন্তু ধরে নেওয়া যায়। আর এই জন্যই সরকার একটা ডিসিশন নেয় যে এটা যেটা ভেরিফিকেশন হচ্ছে সেটা হোক, এর পাশাপাশি আমি সমস্ত মহিলাদের থেকে তাদের ফ্যামিলি কন্ডিশনটার ডেটা নিয়ে নিই। আর এই জন্যই ওই 12 পাতার ফর্মটা আনা হয়। ওই ফর্মে বিভিন্ন রকম ডিটেলস চাওয়া হয় যে আপনার ফ্যামিলিতে কে কে আছে, আপনার ফ্যামিলির ইনকাম কত, ফ্যামিলির অবস্থা কিরকম, জায়গা জমি কেমন আছে, ছেলে মেয়ে কোথায় কেমন পড়াশোনা করে, হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, সরকারি না বেসরকারি, এইরকম বিভিন্ন ধরনের ডেটা এই ফর্মের ভেতর কিন্তু চাওয়া হয়। এবার একটা মজার ব্যাপার বলি, এইখানে ইনিশিয়ালি কতজন ছিল? 2,40,00,000। এই ভেরিফিকেশনের পরে হয়তো 60 লক্ষ নাম বাদ পড়ে গেল, তাহলে 60 লক্ষ নাম এই সমস্ত কন্ডিশনের ভেতর আসে না, তাহলে তাদেরকে এই লিস্টে রাখারও দরকার নেই। তাহলে 2,40,00,000 থেকে যদি 60 লাখ কমে যায়, তাহলে বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী পড়ে থাকলো কতজন? 1,80,00,000 মতন। তাহলে এই ভেরিফিকেশনের পর সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েই দিতে পারলো যে আমার অন্নপূর্ণা ভান্ডারে টোটাল এলিজিবল বেনিফিশিয়ারি 1,80,00,000। এবার আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে এই যে টোটাল 2,40,00,000 মহিলা ছিল, এরা প্রত্যেকেই এই ফর্মটা সাবমিট করলেন, তাহলে টোটাল 2,40,00,000 ফর্ম আমার জমা পড়বে। এবার এই ফর্মগুলোর আলাদা করে ভেরিফিকেশন হবে। আচ্ছা, আলাদা করে যখন ভেরিফিকেশন হবে, এই 60 লক্ষ নাম তো অলরেডি বাদ যাবে, কারণ এই ফর্মে যে সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে সেই সমস্ত ডিটেলস আগে অলরেডি এখানে আছে। তাহলে 60 লক্ষ যখন এখান থেকে বাদ গেছে, এখান থেকেও 60 লক্ষ অলরেডি বাদ হয়ে যাবে। তাহলে এখানেও ফাইনালি ফর্ম পড়ে থাকবে কত? 1,80,00,000 ফর্ম। এবার এই ফ্যামিলি ডেটায় যখন ভেরিফিকেশন হচ্ছে, তখন এই 1,80,00,000 ভেতর আরো কিছু নাম বাদ যাবে। দেখুন, এইখানে প্রচুর মহিলা হয়তো এরকম আছে যাদের কাগজে কলমে হয়তো আর্থিক বা সামাজিক অবস্থা ভালো না, কিন্তু পরিবারের হিসাবে দেখতে গেলে কিন্তু তাদের আর্থিক বা সামাজিক অবস্থা খুব ভালো। আমি একটা ছোট খুব এক্সাম্পল দিই। ধরুন একজন স্ত্রী রয়েছেন যার বয়স 30 বছর, তার স্বামী একটি বড় সরকারি চাকরি করেন, তাদের পারিবারিক অবস্থা এবং লাইফস্টাইল খুবই ভালো। এবার ওই মহিলার যদি এই দিক থেকে ভেরিফিকেশন করতে হয়, তাহলে এই দিক থেকে ভেরিফিকেশন করতে গিয়ে কিন্তু কোনোভাবেই এটা স্পেসিফাই করা যাবে না যে ওই মহিলার স্বামী সরকারি চাকরি করেন এবং তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো। তার যেহেতু কন্ডিশন যে তিনি একজন গৃহবধূ, ফলে তিনি কোনো ইনকাম ট্যাক্সও দেন না, কোনো সরকারি চাকরির সাথেও যুক্ত নেই, অথচ তার বয়স 25 থেকে 60 বছরের ভেতর। ফলে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে কিন্তু তিনি এই টাকাটা পেয়েই যাবেন। এবার যদি ফ্যামিলি ডেটা ভেরিফিকেশন হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ওই মহিলার হয়ে ডেটা চলেই আসবে যে তার স্বামী একটি সরকারি চাকরি করেন এবং
তার আর্থিক ও সামাজিক অবস্থা ভালো। আমি জানি যে এই ফর্মে যে সমস্ত ডেটা চাওয়া হয়েছে এই ডেটার ভিত্তিতে এক্স্যাক্টলি অ্যাকুরেট করে বলা সম্ভব না যে কোন মহিলার পরিবারে আর্থিক বা সামাজিক অবস্থা ভালো। এবার দেখুন, আপনি আপনার মতন করে ভাবলে হবে না। এই ফর্মটা জারি করেছে সরকার, সরকার এটাকে কিভাবে ভাববে সেটা কিন্তু সরকারের ব্যাপার। সরকার কিন্তু আপনার আমার মনের মতন করে ভাববে না, সরকার শুধুমাত্র এই ডেটা দিয়ে ভাববে। সরকার এই ডেটার ভিত্তিতে ডিসাইড করবে যে কার আর্থিক বা সামাজিক অবস্থা ভালো। তো যাই হোক, এই 1,80,00,000 ফর্ম যে জমা পড়লো, এর ভেতর ওই রকম ফ্যামিলি ডেটা থেকে হয়তো পাওয়া যাবে যে হয়তো 50 লক্ষ মহিলা এরকম আছে যাদের নিজেদের দিক থেকে তো হয়তো অবস্থা কাগজে কলমে খুব একটা ভালো না, কিন্তু পরিবারের দিক থেকে অবস্থা ভালো। তাহলে সেই 50 লক্ষ মহিলার আবেদনও কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আরো 50 লাখ বাদ হয়ে যায়, সেক্ষেত্রে ফাইনালি আমার বেনিফিশিয়ারি পড়ে থাকবে কত? 1,30,00,000। এবার দেখুন, 2,40,00,000 জায়গায় যদি আমার 1,30,00,000 লোককে এই টাকা দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু সরকারের সুবিধা। সরকার এই সমস্ত কাজ করিয়ে যদি তাদের বেনিফিশিয়ারি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু সরকারেরই লাভ। এবার এখানে আমি আপনাকে আরো একটা বিষয় বলি। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে সরকার ঠিক এই রকমটা করতে চাইছে কেন? দেখুন, নিয়ম এই রকম আছে। এখন ওই যে একটু আগে বললাম, সরকার চাইলে এই সমস্ত নিয়মকে স্ট্রিক্ট বা লুজ করতে পারে। আগে হয়তো এটাকে লুজ করা হয়েছে, এখন হয়তো এটাকে স্ট্রিক্ট করা হচ্ছে। এই জন্যই আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমি জানি এই সমস্ত কথা শুনে আপনারা হয়তো আমাকে গালিগালাজ করবেন, এটা হয়তো ভাবতে পারেন যে আমি কোনো একটা পার্টির হয়ে হয়তো কথা বলছি, কিন্তু না, আমি পার্টির হয়ে কথা বলছি না, আমি সিস্টেম সম্পর্কে আপনাকে বলছি। আমি আগেও বললাম যে আমি মুখে মুখে অনেক রকম কথা বলতে পারি, অ্যাকচুয়াল কাজ কিন্তু ওই কাগজে কলমে হয়। আর সেই হিসাবেই বলছি, ইকোনমিক্স বা অর্থনীতিতে একটা কনসেপ্ট রয়েছে যে সম্পদের ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সরকারের কাছে যে সম্পদটা আছে সেটা লোকের ভেতর ভাগ করে দেবে এমন ভাবে যাতে ফাইনাল আউটপুট সবার সেম থাকে। দুটো বিষয় আছে, একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন আর একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। ইকুয়াল ডিস্ট্রিবিউশন মানে সরকার হয়তো 2,000 টাকা করে সবাইকে দিয়ে দিল। আচ্ছা, 2,000 টাকা করে সবাইকে যদি দিয়ে দেয়, তাহলে যার পয়সা আছে সেও 2,000 পেলো, যার পয়সা নেই সেও 2,000 পেলো। ফলে আলটিমেটলি ফলাফল গিয়ে দেখা যাবে যে ওই ধনী আর গরিবের ভেতর ডিফারেন্সটা সেই একই থেকে যাবে। আর আরেকটা জিনিস আছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যার প্রয়োজন শুধুমাত্র তাকেই দেওয়া হবে, যার কম প্রয়োজন তাকে কম দেওয়া হবে, যার একদমই প্রয়োজন নেই তাকে দেওয়ার প্রয়োজন নেই। সরকারের এই এত কিছু সিস্টেমের পেছনে হয়তো এই ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা হলো কনসেপ্ট। এবার এই যে ফর্মের কথা বলছি, এই ফর্ম নিয়ে দু একটা কথা আমি আপনাকে আরো বলে রাখি। ইনিশিয়ালি যখন এই ফর্মটা সার্কুলেট হয়েছিল তখন শুধুমাত্র অফলাইনেই ফিল আপ করা যাচ্ছিল, আর ওই ফর্মের উপরে কিন্তু স্পষ্ট করে লেখাই ছিল যে ফ্যামিলি ডেটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য ফ্যামিলি ডেটা কালেকশন করা হচ্ছে। ঠিক এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন যে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্য এত ডেটা আমার কিসের প্রয়োজন? যদি ডেটা দরকারি হয় তাহলে ওই হেডিং এর ওখানে অন্নপূর্ণা যোজনা কথাটা ডিলিট করে দিন। তো দেখুন, ম্যানুয়াল যে ফর্মটা ছিল সেখানে কিন্তু ওই কথা ডিলিট হয়নি, কিন্তু অনলাইনে যখন থেকে অ্যাপ্লিকেশন চালু হয়েছে ওই অনলাইন পোর্টালে কিন্তু কোথাও অন্নপূর্ণা যোজনা বলে কোনো কথা লেখা নেই, ওখানে শুধুমাত্র ফ্যামিলি ডেটা কালেকশন ফর্ম বলেই লেখা রয়েছে। আচ্ছা, ওই ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি ডিটেলসটা দিয়ে দিলেন, অর্থাৎ সরকারের কাছে এখন আপনার ফ্যামিলি ডিটেলসটা রয়েছে। সরকার এই যে অনলাইনে বা অফলাইনে যে ডেটা স্টোর হলো এই ডেটাটাকে আবার সরকার ভেরিফাই করাবে। এখানে অনেকে বলছিলেন যে আমি 1-2 তারিখে ফর্ম জমা দিয়েছি, 3 তারিখেই আমার টাকা ঢুকে গেছে। দেখুন, সিস্টেমটা কিন্তু এতটা সহজ নয়। কোনো একটা ফর্ম যখন অফলাইনে জমা পড়ে সেই ফর্মটা কিন্তু ভেরিফাই হবে। এখানে কিন্তু বলাই আছে যে এই প্রত্যেকটা ফর্মের ভেরিফিকেশন হবে। সরকারি কর্মচারী যারা ভেরিফিকেশন করবে তারা যদি মনে করেন যে কাগজপত্র দেখে ভেরিফিকেশন হলে হয়ে যাবে, তারা যদি মনে করেন যে কাগজপত্রে আমার কোথাও ঘাটতি মনে হচ্ছে, তাহলে যে অ্যাপ্লাই করেছে তাকে ফিজিক্যালি ডাকতে পারেন, বিডিও বা এসডিও অফিসে বা পঞ্চায়েত পৌরসভাতে ভেরিফিকেশনের জন্য ডাকতে পারেন, বা ওই সরকারি কর্মচারী অন্য কাউকে বা তিনি নিজে ওই ফ্যামিলিতে গিয়ে ফিজিক্যালি থেকে ভেরিফাই করে আসতে পারেন। তবে ভেরিফিকেশন করতেই হবে। একটা ফর্ম যেটা জমা পড়লো সেটাকে ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার আগে ভেরিফিকেশন করতে হবে, আর এই ভেরিফিকেশন হতে কিন্তু সময় লাগে। এখন কিন্তু ভেরিফাইয়ের কাজ আমার মনে হয় হচ্ছে না। বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা বিডিও বা এসডিও তে ফর্মগুলো ইনিশিয়ালি কালেক্ট করে রাখছে, পরে এটা ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর এই ডেটাটাকে কিন্তু অনলাইনে তুলতে হবে। অনলাইনে তোলার পর এই ডেটার সাথে ম্যাচ হবে,
এই ম্যাচ হয়ে যাওয়ার পরই আপনি বলতে পারবেন যে আপনি যে ফর্ম জমা দিয়েছেন তার ভিত্তিতে আপনি টাকাটা পাচ্ছেন। তো যাই হোক, ওটা গেল। এখন অনলাইনের মাধ্যমে এই ফ্যামিলি ডেটা কালেকশনটা হচ্ছে। ইনিশিয়ালি যখন এই অনলাইন পোর্টালটা চালু করা হয় তখন এই সিস্টেমের ভেতরে বা ওই অনলাইন পোর্টালের ভেতরেও কিছু কিছু ত্রুটি ছিল, একদিন দুদিন পর সেটাকে কারেকশন করে দেওয়া হয়। ফলে এখনো বর্তমানে যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু একটা কারেক্টেড ফর্ম। তবে অনেকেই বলছেন যে এই ফর্মটাতেও আরো বিভিন্ন ত্রুটি বিচ্যুতি রয়েছে, ফলে মনে করা হচ্ছে যে এই ফর্মে ওই অনলাইন পোর্টালে আরো হয়তো কিছু চেঞ্জ হবে। এই জন্য এখন যারা ওই পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করছেন তারা করছেন, ঠিক আছে, কিন্তু অ্যাডভাইস দেবো যে আপাতত এখন ফর্ম ফিল আপটা না করে অল্প কয়েকটা দিন পরে করলে বেটার। তাহলে এই সাইটটা আরো একটুখানি মডিফাই হয়ে যাবে। মডিফাই না হলেও সিস্টেমটা ঠিকঠাক ভাবে প্রপার করে রান করবে। এবার আমি আপনাকে একটা ফাইনাল কথা বলি, এই যে এত সমস্ত কিছু হচ্ছে, এই সমস্ত কিছুর মূলে কিন্তু দুটো উদ্দেশ্য রয়েছে, ওমেন এম্পাওয়ারমেন্ট আর সোশিও ইকোনমিক কন্ডিশন। এই দুটো কন্ডিশনকে ঠিকঠাক ভাবে স্যাটিসফাই করানোর জন্যই কিন্তু সরকারের এত কিছু কাজবাজ। এবার এর পরে ধরুন সরকার আরো নতুন কোন একটা স্কিম নিয়ে এলো, তাহলে সেই স্কিমেরও এইরকম কিছু উদ্দেশ্য থাকবে, আর সেই উদ্দেশ্য স্যাটিসফাই করানোর জন্য সরকারের নির্দিষ্ট ডেটা দরকার। সরকার কিন্তু ওই ডেটাটা আপনি এই যে ফ্যামিলি ডেটা দিয়েছেন এই ডেটার থেকে নিয়ে নেবে। এই ডেটা থেকেই সরকার ডিসাইড করে নেবে যে আপনি ওই স্কিমের জন্য এলিজিবল নাকি এলিজিবল না। আপনার মনে হতে পারে যে আপনি হয়তো এলিজিবল, কিন্তু সরকার এই সমস্ত ডেটার ভিত্তিতেই ডিসাইড করবে যে আপনি এলিজিবল নাকি এলিজিবল না। ফলে আমরা বাইরে থেকে যতই যা কিছু বলি না কেন, কাগজে কলমে ঠিক যেরকম যা আছে সেই হিসাবেই কাজকর্ম হবে। পরবর্তীকালের ওই সমস্ত স্কিম সম্পর্কে সরকার আপনাকে বাইরে থেকে যতই যা কিছু বলুক না কেন, ভেতরের এই সমস্ত কাজের পেছনে কিন্তু মূল উদ্দেশ্য বা সরকারের মেইন টার্গেট হলো ওই স্কিমের মেইন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করানো। তো যাই হোক, আমি জানি না পুরো বিষয়টা কতটুকু বোঝাতে পারলাম। এই পুরো বিষয়টা আপনাদের কি মনে হয় কমেন্টে একটু জানাবেন।